সঞ্চালক মহাশয়, যদি ভেড়ার পালকে পাহারা দেওয়ার জন্য নেকড়েদের নিযুক্ত করা হয়, তাহলে নেকড়েরা ভেড়াকে মেরে খাবে। তেমনি ভোট করতে যদি গুন্ডা বদমাশদের নিয়োগ করা হয়, তাহলে গুন্ডা বদমাশরা হিংসা করবে। আজকের আলোচনায় মূলত দুটো দিক: এক, ভোটে হিংসা; দুই, ভবানীপুরে মহারান। প্রথমে হিংসার কথায় আসা যাক। ভোটে হিংসা হয় কেন? আমি বলবো, ধনী রাজনৈতিক দলগুলো বহু কোটিপতি ক্রিমিনালদের নেতামন্ত্রী করে। আপনারা বলতে পারেন যে আপনি আপত্তিজনক কথা বলছেন। একদম না। আমি সারা দেশের কথা ছেড়ে দিচ্ছি। এই 21 সালের বিধানসভায় নির্বাচনে যারা এমএলএ হয়েছেন, তাদের 54% বহু কোটিপতি এবং 49% মানে 49% নামে ফৌজদারি মামলা আছে। মানে 30 কোটি 40 কোটি সম্পত্তির কথা ছেড়ে দেন, একজন এমএলএ তার ঘোষিত সম্পত্তি বলেছেন 67 কোটি। আর এই অঘোষিত সম্পত্তির পরিমাণ কীরকম সেটা পার্থ চ্যাটার্জির বাড়িতে রেডের সময় আপনারা পাহাড় দেখেছেন। তো এই যে এমএলএদের অবস্থা এই, আপনি যদি কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যদের কাছে যান, তাহলে এই সম্পত্তির পরিমাণ বা কেসের পরিমাণ আরও বেশি। অসৎ অফিসাররা এই বহু কোটিপতি নেতাদের সন্তুষ্ট করতে গুন্ডা বদমাশদের ছেড়ে রাখে, যার জন্যে ভোটে হিংসা হয়। বিধানসভার প্রাক্কালে আলোচনা, সেই জন্য 21 সালের বিধানসভায় থেকে ধরা যাক। ভোটে কি হয়েছিল আপনারা শীতলকুচি শুনলেন, অন্য হিংসাও শুনলেন। ভোট পরবর্তী হিংসার ব্যাপারে অভিযোগ উঠলে আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কি বলেছিলেন? যে একটিও হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু হাইকোর্টের আদেশে জাতীয় মানবাধিকার কমিশনের যে রিপোর্টের 13 পৃষ্ঠায় রাজ্যের ডিজির যে পরিসংখ্যান উল্লেখ করেছিল, তাতে বলা হয়েছিল ভোট পরবর্তী 49 দিনে 29টা হত্যা, 12টা বলাৎকার যৌন হেনস্থা, 351টা গুরুতর জখম করার, 940টা অগ্নিসংযোগ লুটতরাজের এবং 562টা ভীতি প্রদর্শনের অপরাধ, অর্থাৎ 49 দিনে 1934টা হিংসার ঘটনা। আর পুলিশ মন্ত্রী বলছেন একটাও ঘটনা ঘটেনি। তো এই রকম ব্যক্তি যদি পুলিশ মন্ত্রী থাকে, তাহলে ভোটে হিংসা ঘটবে না? 22 সালে আসুন, বিধাননগরে পৌর ভোট। দ্বিজেন মুখার্জির নাম আপনারা শুনেছেন, তার নামে ভোট পড়েছে। কিন্তু দ্বিজেন মুখার্জি মারা গিয়েছেন কবে? 18 সালে, 4 বছর আগে। তাহলে তার নামে কেউ এসে ভোট দিচ্ছেন, তাহলে সেখানে বুথে সেটাকে বাধা দেওয়ার মতো এজেন্ট নাই। প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিশ অফিসাররা তার ভোটার কার্ড দেখে বুঝতে পারছেন না যে অন্য লোক এসে ভোট দিচ্ছে। তো এই রকম অফিসারদের যদি ভোটে নিযুক্ত করা হয়, তাহলে সেখানে হিংসা হবে না? পঞ্চায়েতে 13 সালের, তার পরবর্তী অনেক হত্যার কথা আলোচনা হয়েছে। এই যে 23 সালে পঞ্চায়েত ভোটে 64 জন লোক নিহত হয়েছে, তাহলে আহত কতজন হতে পারে? আর সেইটা করার জন্যে কতগুলো বোমা, কতগুলো বন্দুক, কতগুলো লাঠি বল্লম, কতগুলো কোদালের ডামাট ব্যবহার করতে হয়েছিল। সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে ভোটে হিংসা কেন হয় আপনি বুঝতে পারবেন। এই যে 25 সালে কালীগঞ্জে একটা আসনে নির্বাচন করতে,
সেখানেও শাসক দলের বিজয় মিছিল থেকে বোমা মেরে তামান্নাকে খুন করা হলো। সেই যারা খুন করেছেন তাদের প্রাসাদের মতো বাড়ি আপনারা টিভি চ্যানেল দেখেছেন, সেই লোকগুলোকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি অধিকাংশকেই। এই ভোটে বলছেন তারা হিংসা করবে না, এটা হতে পারে? আর ২৬ সালে তো আপনারা দেখছেন যে ফারাক্কা, চাকুলিয়া, তারপরে ইটাহার, এখানে বাসন্তী, বাদুড়িয়া, এই কাকুলিয়া, তারপরে একদম সব শেষে আপনার যেটা আলোচনায় উল্লেখই করা হয়েছে গিরিশ পার্ক। গিরিশ পার্কের ব্যাপার নিয়ে এখানে অনেক ছবি দেখানো হলো। একাধিক বক্তা বলেছেন প্রথমে বিজেপির তরফ থেকে আক্রমণ করা হয়েছিল না প্রথমে তৃণমূল থেকে আক্রমণ করা হয়েছিল, আমি সে বিতর্কে যাব না। কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যে রাজ্য পুলিশের, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? তো রাজ্য পুলিশের তো শুধু ইউনিফর্ম পরা পুলিশ নয়, সাদা পোশাকের আইবি, কলকাতা পুলিশে এসবির লোক আছে এবং প্রতিটা থানায় তারা নিযুক্ত থাকেন। তাহলে কেউ যদি আক্রমণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে তার খবর পুলিশের কাছে থাকবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এর পিছনে প্রশাসনের ষড়যন্ত্র নাই, তাহলে পুলিশের লোকেরা এই আক্রমণটা প্রতিহত করতে পারল না কেন? এই জন্যেই হিংসা হয়। আপনারা প্রশ্ন করতে পারেন যে এই হিংসা কি বন্ধ করা যায় না? আমি বলবো যায়, কিন্তু যারা বন্ধ করতে পারেন তাদেরকে ডিউটিতে দেওয়া হয় না। এই যে কমিশনের পরপর বদলি, আমি যেটা বলছি সেই দাবি প্রমাণ করে। ৮০-র দশকে আমি শিলিগুড়িতে বিধানসভার ভোট করিয়েছি আইপিএস অফিসার হিসাবে, ৯০-র দশকে কলকাতা কর্পোরেশনে ভোট করেছি। আমাকে কমিশন বদলি করেনি, কিন্তু আমি তো সুষ্ঠুভাবে ভোট করাতে পেরেছি। কিন্তু গুন্ডা বদমাশরা ভোট লুট করতে পারেনি। এই অপরাধে বামপন্থের আমলের শেষ দিকে এবং তৃণমূলের জামানার পুরো অংশে কোনো দিন আমাকে আর ভোটে ডিউটি দেওয়া হয়নি। বাইরে থেকে ভোট লোক নিয়ে আসা হচ্ছে, কিন্তু আমাকে ভোটে ডিউটি দেওয়া হচ্ছে না, কারণ তাহলে শাসক দলের গুন্ডা বদমাশরা ভোট লুট করতে পারবে না। তাহলে কী করে বন্ধ হবে? আর আপনারা জানেন এখানে জহরবাবু সরকারি চাকরি করেছেন, পুলিশ তো বটেই, কোনো সরকারি কর্মচারীর কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করা বা কথা বলা, বিরুদ্ধে বলাও অধিকার নাই, বললে তার চাকরি থাকে না। কিন্তু আপনারা কি দেখেননি যে এই রাজ্যের ডিসি এসপি লেভেলের পুলিশ অফিসার প্রকাশ্য সভায় একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার আবেদন করার পর বহাল তবিয়তে চাকরি করছেন? আপনারা দেখেননি যে অবসর নিয়ে শুধু নয়, চাকরি করতে করতে ইউনিফর্ম পরে তারা রাজনীতি করছেন? তো এই যে রাজনীতি করা লোকেরা কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন? কিন্তু এদেরই কিন্তু প্রভাবের পদে বসানো হয়, এদেরই ভোটে ডিউটি দেওয়া হয়। এরা গুন্ডা বদমাশদের ছেড়ে রাখে এবং তার জন্য ভোটে হিংসা হয়। এরপরে ভবানীপুরের কথায় আসা যাক। সব্যসাচী বাবু খানিকটা বলেছেন, আমি তবুও বলছি কারণ কতগুলো পয়েন্ট আমার দেওয়ার আছে। দেখুন, ২১ সালের ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারের কাছে হেরে তারপরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু আমাদের দেশের সংবিধানের ১৬৪ নম্বর ধারার ৪ নম্বর উপধারায় খুব পরিষ্কারভাবে বলা আছে যে ৬ মাসের মধ্যে যদি সে এমএলএ নির্বাচিত না হয় তাহলে সে আর মন্ত্রী থাকতে পারবে না, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী থাকবেন না। যখন এই ৬ মাস হতে যাচ্ছে তখন ভবানীপুরে যিনি নির্বাচিত হয়েছিলেন তাকে পদত্যাগ করালো হলো, কিন্তু ভোট করা যাচ্ছে না কেন?
আমি বলবো যে আপনারা দেখুন, আমার কাছে রেকর্ড আছে, 30শে সেপ্টেম্বর পর্যন্ত কোভিড বিধি ঘোষণা ছিল সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, আমি অন্য কথা বলছি না। তখন বন্যা পরিস্থিতি ছিল, কিন্তু তৎকালীন চিফ সেক্রেটারি মিথ্যা করে লিখলেন যে এখানে কোভিড পরিস্থিতি, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই যদি ভবানীপুরে উপনির্বাচন না করা যায় তাহলে সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে। এই ব্যাপারে মামলা হয়েছিল, সব্যসাচী বললেন সায়ন ব্যানার্জি মামলা করেছিলেন। সেখানে আমি বলছি না, হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ বলেছিল যে 213 জন যখন অন্য এমএলএ আছে ওই দলের, সেখানে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখতে হবে, সংবিধানের কোথায় লেখা আছে? আর যতক্ষণ পর্যন্ত না নমিনেশন পেপার ফাইল করছে, মুখ্য সচিব কী করে বলতে পারেন যে মমতা ব্যানার্জি ভবানীপুরে ভোটে দাঁড়াবেন? এবং খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে মুখ্য সচিব যেটা লিখছেন সেটা পাবলিক সার্ভেন্টের কথা নয়, পলিটিক্যাল পার্টির সার্ভেন্টের কথা, এটা তিনি করতে পারেন না। তিনি আরও একটা কথা বলেছিলেন, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়েছে আমরা এখানে বন্ধ করছি না, কিন্তু ইলেকশন পিটিশন হলে কী রায় হবে সে ব্যাপারে আমরা মন্তব্য করছি না। দুঃখের বিষয়, কেউ ইলেকশন পিটিশন ফাইল করেনি। আচ্ছা, আপনারা বলছেন তো এটা চিফ সেক্রেটারি বেআইনি কাজ করলেন, নির্বাচন কমিশনও বেআইনি কাজ করলেন। কি করলেন? আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের 151 এ ধারায় বলা আছে যে 6 মাসের মধ্যে ওখানে নির্বাচন করা যাবে কি না সেটা নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। কিন্তু নির্বাচন কমিশন কি করলেন? নির্বাচন কমিশন চিফ সেক্রেটারির কথা রেফারেন্স দিলেন। তারপরে তখন আরও 31টা বিধানসভার নির্বাচন বাকি ছিল, আরও 3টে লোকসভার নির্বাচন বাকি ছিল, সবকটা বাদ দিয়ে ভবানীপুরে নির্বাচন ঘোষণা করে দিলেন 4 সেপ্টেম্বর, আর ভোট হলো 30 সেপ্টেম্বর। ভোটের দিনেও কোভিড বিধি রাজ্যের নোটিফিকেশান অনুযায়ী লাগু ছিল। কিন্তু নির্বাচন কমিশন কি কেন্দ্র সরকারে যারা শাসন ক্ষমতায় আছে তাদের মতামত না নিয়েই করেছিলেন ভোট ঘোষণা? তার মানে কি এটা প্রমাণিত হলো না যে কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছেন তারাও মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী রাখতে চাইছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে বাধ্য হন, এটা তারা চাইছিলেন না? কেন্দ্রীয় সরকারে তো শাসক দলের পরিবর্তন হয়নি। আপনারা তাহলে সেখানে মহারণ কোথায় থেকে দেখছেন? শাসক দলের নেতাদের মানসিকতার কি পরিবর্তন হয়েছে? আমি সেটা দেখার জন্য অপেক্ষা করছি। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।